নমস্কার, শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। বিবাহ হচ্ছে একটি সামাজিক বন্ধন যেখানে শুধুমাত্র পাত্র এবং পাত্রী যুক্ত থাকে নয়, যুক্ত থাকে দুটি পরিবার। এবং এখানে দেখা যায় যে দুটি পরিবারের বন্ধন যেমন হয়, মানে বিবাহ বন্ধনকে সুদৃঢ় করতে হলে এখানে যারা যারা যুক্ত রয়েছে প্রত্যেকের মধ্যেই কিন্তু সম্পর্কে একটা ভালো জায়গা তৈরি করতে হয়। তো এই যে বিবাহ বন্ধনকে সুদৃঢ় করতে হলে আমাদের জ্যোতিষ কেন্দ্রিক দিক থেকে আমরা কতটা সাহায্য করতে পারি, বা যে বিবাহের ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে একটি কথা ভীষণভাবে প্রচলিত আছে, সেটি হচ্ছে জোটক বিচার। একটি জোটক বিচার আপনার বিবাহকে কতটা সুখকর করে তুলতে পারে, এবং শুধুমাত্র জোটক বিচারের মাধ্যমে কি আপনার বিবাহ পরবর্তী জীবন সুখময় হয়ে উঠতে পারে? এই যে বেশ কিছু প্রশ্ন আমাদের মধ্যে থাকে, তারই উত্তর আমরা খুঁজব আমাদের আজকের এই অনুষ্ঠানে, যেখানে উপস্থিত থাকেন এই ব্যাপারে সবচেয়ে প্রাজ্ঞ ব্যক্তিত্ব, মানে যিনি সবচেয়ে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারেন এবং একেবারে একটা ক্যালকুলেটিভ ওয়েতে আপনাদেরকে যুক্তি দিয়ে বিজ্ঞান দিয়ে বোঝাতে সক্ষম ডক্টর গৌতম শাস্ত্রী উপস্থিত আছেন। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার নমস্কার দর্শকবৃন্দু, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম জানাই। দেখুন, জোটক বিচার একটা কথা, সেটা অ্যাকচুয়ালি কিন্তু বর এবং কনে তাদের বিবাহের ঠিক আগে এটাকে মেলানো হয়। আচ্ছা, আমি একটু একটা কথা বলি, ইন্টারাপ্ট করি। সেটি হচ্ছে যে আমাদের বিবাহের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে বিবাহের আগে আমাদের জোটক বিচার করার ভীষণভাবে দরকার আছে। তাহলে শুধুমাত্র জোটক বিচারের মাধ্যমে কি একটা বিবাহ বন্ধনকে আমরা সুদৃঢ় করতে পারি, সুন্দর করে তুলতে পারি, না জোটক বিচারের পরেও আমাদের কিছু করণীয় থাকে? নিশ্চয়ই সেখানে তো থাকেই, কারণ শুধু জোটক বিচার করলে হবে না। জোটক বিচারে যে পয়েন্টগুলো আসে, অষ্টকূটের বিচার আসে, অর্থাৎ ওর অষ্টকূটের একটা বিচার আসলো, সেখানে 36 পয়েন্টে দেখা যাচ্ছে যে 18 পয়েন্ট মিলতে হয়, না হলে সে শাস্ত্রীয় মতে সেখানে বিবাহের কোনো অনুমতি দেওয়া হয় না। এবার এই যে অষ্টকূটের বিভিন্ন ভাগ আছে, সেই অষ্টকূটে এই যে জোটক বিচারের অষ্টকূটের বিচার হলো, মানে তার মধ্যে যদি মাঙ্গলিক দোষ থাকে, বা তার দেখা যাচ্ছে সপ্তম দেখা গেলো ডিস্টার্ব জায়গা হয়ে আছে, দ্বিতীয় ডিস্টার্ব জায়গা হয়ে আছে, চতুর্থ ডিস্টার্ব জায়গা হয়ে আছে, সেগুলো কিন্তু জোটক বিচারের মধ্যে আসে না। সেগুলোর জন্য কিন্তু আলাদাভাবে দেখতে হয় এবং সেগুলো দেখেই, অর্থাৎ এই জোটক বিচারের সঙ্গে সেগুলোরও বিচার করতে হয়। এবং সেটার জন্য যদি সেইভাবে কোনো রেমেডির প্রয়োজন হয় তাহলে রেমেডি অবশ্যই নিতে হয়। কারণ শুধু এই যে বারবার আমি বললাম যে 8টা কূটের বিচার হলো, 8টা কূটের মধ্যে 8টা কূটে টোটাল 36টা পয়েন্ট আছে, এবং 36 পয়েন্টে দেখা গেলো কারোর ক্ষেত্রে 22 পয়েন্ট বা কারোর ক্ষেত্রে 32 পয়েন্টের মিলে গেল, সেক্ষেত্রে বিবাহের উপযুক্ত হলো। কিন্তু সেই জাতক বা জাতিকার আগামী দিনে তার সন্তান আসবে কি না, তার আগামী দিনে তার কেরিয়ার জায়গাটা ভালো থাকবে কি না, সে যা গুরুস্থানীয় যাদের সঙ্গে মেলামেশা করবে তাদের সঙ্গে মতনৈক্য হবে কি না। দেখা যাচ্ছে একটা মেয়েকে আপনি খুব ভালো দেখতে শুনতে, এবং তার সঙ্গে জোটক বিচারে আপনার এই যে অষ্টকূটের বিচার মিলে গেল, মানে আপনি তাকে বিবাহ করে নিয়ে আসলেন আপনার বাড়িতে নিয়ে এসে দেখা যাচ্ছে সে বাড়িতে ভীষণভাবে অশান্তি তৈরি হচ্ছে। কেন না, সেক্ষেত্রে হয়তো আপনাদের কোনো মাঙ্গলিকের কানেকশান হয়ে আছে। অর্থাৎ এই মাঙ্গলিকও কিন্তু একটা ফ্যাক্টর, মঙ্গল গ্রহটা কোথায় অবস্থান হয়ে আছে। দুজনের মাঙ্গলিক, আমি এর আগেও অনেকবার আলোচনা করেছি যে মাঙ্গলিক থাকলে কি হয়। একজনের মাঙ্গলিক আছে আর একজনের মাঙ্গলিক নেই, তাতে কি হয়? একজনের মাঙ্গলিক আছে আর একজনের মাঙ্গলিক নেই, তাহলে যার মাঙ্গলিক আছে সে কিন্তু বোঝাতে সক্ষম হয় না তার পার্টনারকে তার কি প্রয়োজন বা সে কি চায়। তাহলে এখান থেকে তাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হয়। আর যদি দুজনেরই মাঙ্গলিক থাকে তাহলে সেক্ষেত্রে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থাকে, কিন্তু মাঙ্গলিকটা কোথায় অবস্থান করছে, অষ্টম মাঙ্গলিক, লগ্নে মাঙ্গলিক, সপ্তমে মাঙ্গলিক, কোথায় মাঙ্গলিক আছে, এবং তার জন্য যথোপযুক্ত প্রতিবিধান করতে হয়। প্রতিবিধান নিয়ে যদি তাদের সেই বিবাহিত জীবনের জায়গায় যায় তাহলে সেক্ষেত্রে তাদের উন্নতি হবে। না হলে কি হবে, না হলে কিন্তু একটা সময় গিয়ে, কারণ সে লগ্নে মঙ্গল কারোর যদি থাকে তাহলে হঠাৎ করে মাথা গরম হয়ে যাবে, তার জেদের কারণে তার বিবাহিত জীবনের সমস্যা চলে আসবে। আবার কারোর দেখা যাচ্ছে সপ্তম মাঙ্গলিক হয়ে আছে,
তার মানে সে তার বিবাহিত জীবনের বারংবার সমস্যা, যাকে স্ত্রী হিসাবে বা যাকে স্বামী হিসাবে গ্রহণ করছে, সে আগামী দিনে তার সঙ্গে ডিটাচমেন্ট চলে আসবে, মতের ঐক্য চলে আসবে, অর্থাৎ এখানে মতের কোনো রকমের মিল থাকবে না দুজনের মধ্যে। এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমে কোনো জাতক জাতিকার মঙ্গল থাকলে তার লগ্ন, অর্থাৎ লগ্নে যেমন দৃষ্টি থাকে সেরকম দ্বিতীয় মঙ্গল দৃষ্টি থাকে, তাহলে যার সঙ্গে বিবাহ হবে তার কর্মের কিছু পরিধির জায়গা ডিস্টার্ব তৈরি হয়ে যেতে পারে, তার আর্থিক জায়গা ডিস্টার্ব হয়ে যেতে পারে। তাহলে এই জায়গাগুলো যেমন হবে, এবং তার সঙ্গে সঙ্গে সপ্তমে মঙ্গল থেকে যখন দশমে দৃষ্টি দেবে, অর্থাৎ এই দশমে দৃষ্টি দেওয়া মানে একটা মেয়েদের ক্ষেত্রে তার বিবাহের পর যে শ্বশুরবাড়িতে যাচ্ছে সেখানে তার শাশুড়ি মা সেটা তার সঙ্গে কতটা ভালোভাবে তার সঙ্গে ব্যবহার করবে সেগুলো দেখতে হয়। তাহলে এইগুলো শুধু জটুক বিচারের মধ্যে গেলেই হবে না, এই যে মাঙ্গলিকের কানেকশন কিভাবে আছে, কোথায় আছে, কোন ভাবের সঙ্গে কানেকশন করছে, কোন নক্ষত্রে কানেকশন করছে, সেগুলো দেখে তার সঠিক রেমেডি নিয়ে তারপরে সেই বিবাহিতে বা বিবাহে গেলে পারে তার জীবনের উন্নতি হবে। না হলে কিন্তু একটা সময় গিয়ে সেই জাতক জাতিকা দেখা যাচ্ছে যে ডিভোর্সের জায়গায় পৌঁছে যাবে, বা দুজনের মধ্যে কোনো রকমের মতানৈক্য, অর্থাৎ মতের যে মিল, সেই মতের মিলটা কিন্তু অভাব তৈরি হবে। এবং আলটিমেটলি দেখবেন যে পরিবারের সবার সঙ্গে একটা ডিস্টার্ব জায়গা। আমি সেই জন্য বারবার বলি, যদি দ্বিতীয় ভাব কোনো জাতক জাতিকার ডিস্টার্ব থাকে, চতুর্থ ভাব ডিস্টার্ব যদি থাকে, এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাব ডিস্টার্ব বা দশম ভাব ডিস্টার্ব, এই এক একটা ভাবের ডিস্টার্ব কিন্তু তার জীবনে বিভিন্নভাবে, অর্থাৎ সে বৈবাহিক জীবনে সমস্যা তৈরি করে। যদি একটা জাতক জাতিকার চতুর্থ ভাব ডিস্টার্ব থাকে, সেক্ষেত্রে যদি ছেলে হয়, তাহলে ছেলেদের ক্ষেত্রে চতুর্থ ভাব ডিস্টার্ব মানে তার ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনেও কিছু সমস্যা তৈরি হবে, বাড়িতে আসলেই অশান্তি তৈরি হয়ে যাবে। তাহলে সেই জায়গাগুলোকে তার প্রতিবিধান করতে হবে। দেখা যাচ্ছে তার সপ্তমে মঙ্গলে অবস্থান করছে বা সপ্তম ভাবটা ডিস্টার্ব হয়ে আছে, তাহলে সেই জাতক জাতিকার বিবাহ করেছে ঠিকই, কিন্তু বিবাহিত জীবনে সেই তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট নেই, সে তার মধ্যে একটা রাগ জেদ এইগুলো কাজ করছে, যার সঙ্গে বিবাহ হয়েছে তার মধ্যে রাগ জেদ কাজ করছে, তার মানে তার চাহিদা সে পূরণ করতে পারছে না, এই একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে কোনো জাতক জাতিকার অষ্টমে মঙ্গল, এই অষ্টম মঙ্গল কিন্তু ভীষণ ভয়ানক, অর্থাৎ অষ্টম মঙ্গল থাকলে অনেক ক্ষেত্রে জাতক জাতিকারা সেটা অ্যাভয়েড করে। কেন করে? কারণ অষ্টম মঙ্গল এমন একটা মঙ্গলের কানেকশান, সেটা হচ্ছে অষ্টমে থেকে কিন্তু সেই জাতক জাতিকার সমস্যাটা তৈরি করবে। কারণ এই অষ্টম ভাবের সঙ্গে যখনই কানেকশান পাবে কোনো জাতক জাতিকার, তার অষ্টম হচ্ছে আমাদের আয়ু ভাব, এবং অষ্টম ভাব মানে আপনার অষ্টম ভাব মানে আপনার সঙ্গে যার বিবাহ হবে তার কিন্তু দ্বিতীয় ভাব, অর্থাৎ তার দ্বিতীয় ভাব মানে তার দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, তার দ্বিতীয় ভাব মানে পাড়া, যে কুটুম্ব সম্প্রদায়, অর্থাৎ যেখানে বিবাহ হলো, অর্থাৎ একটা ছেলের যদি অষ্টম মঙ্গলিক থাকে, তাহলে সেক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে কি হবে, তাহলে সেই মেয়ের দ্বিতীয় মঙ্গল, অর্থাৎ দ্বিতীয় মঙ্গল কানেকশন পাচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে সেই মেয়ের কথাবার্তা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয়ে যাবে, তার কথাবার্তা ভালো লাগবে না তার পরিবারের লোকজনের কাছে। আবার তার সঙ্গে সঙ্গে কি হবে, তার সেই যার সঙ্গে বিবাহ হবে তার, অর্থাৎ সে যদি মেয়ে হয়, অর্থাৎ ছেলের অষ্টম মঙ্গল এবং যার সঙ্গে বিয়ে হলো, তার দেখবেন যে সে শ্বশুর বাড়িতে গেল এবং সেই শ্বশুরবাড়ির যারা রিলেটিভ থাকবে তাকে সাপোর্ট করবে না, তার সব কথাই মনে হবে যেন ও খারাপ কথা বলছে, এবং ভীষণভাবে মানে আমাদের বিষয়ে বিভিন্ন রকমের কূটনৈতিক পরিকল্পনা করছে, যাতে আমাদের থেকে সরে যাবে বা আমাদের কিছু নষ্ট করে দেবে, খারাপ করে দেবে, এইরকম একটা প্রবণতা সেই মেয়েটাকে নিয়ে কিন্তু এই পরিবারের লোক ভাবতে থাকবে। এবং আলটিমেটলি সবার সঙ্গে একটা ডিটাচমেন্ট, মানসিক দিক থেকে দূরত্ব তৈরি হবে, এবং সেই মেয়েটা ধীরে 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 কিন্তু তার সে যেখানে আশ্রয় পাবে, যেখানে ভালো জায়গা পাবে, সেখানে চলে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে অবশ্যই বাবা মা অবশ্যই কিন্তু সন্তানকে সেই আশ্রয় দেবে এবং সেই বাপের বাড়ি চলে যাবে। এইগুলো কিন্তু হয়, এবং তার জন্য সঠিক রেমিডিয়াল প্রসিডিওর আছে, এবং সেইভাবে রেমিডি সাপোর্ট দিলে পারে সেই জাতক জাতিকার ক্ষেত্রে উন্নতি হবে। আবার দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে এই সপ্তম মাঙ্গলিক বললাম, অষ্টম মাঙ্গলিক বললাম, দেখা যাচ্ছে যে দ্বাদশে মঙ্গল, তাহলে দ্বাদশ থেকে আমাদের শয্যা সুখের জায়গা দেয়। তাহলে সেই শয্যা সুখের জায়গায় একটা দম্পতি জীবন, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কে সেখানে কিন্তু অবশ্যই
দাম্পত্য জীবনের যে সুখ সেটার ভীষণ প্রয়োজন। সেখানে যদি মিসকমিউনিকেশন হয়, আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো অভাব হয়, তাহলে সেই জাতক জাতিকার মধ্যে কিন্তু সমস্যা তৈরি হয়। এবং সেটাও কিন্তু এই বিবাহিত জীবনে সেই জায়গাগুলোকে দেখতে হয়, দেখে তারপরে তার যদি সত্যিই রেমেডির প্রয়োজন, কারণ এইখানে মাঙ্গলিকের আছে মানে মাঙ্গলিক থাকা মানে রেমেডি যেতেই হবে আপনাকে, কারণ সেই জাতক জাতিকার মাথা ঠান্ডা করতে হবে, তার যে প্রবণতা, জেদ প্রবণতা, সেটাকে কন্ট্রোল করতে হবে, তার চলাফেরা, তার লাইফস্টাইলকে কন্ট্রোল করতে হবে, এবং তাকে সে কীভাবে সে আগামী দিনে অগ্রসর হবে, তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে, তাকে সঠিকভাবে গাইড করতে হবে। তাহলে সেই জাতক জাতিকার জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধি পাবে, বিবাহিত জীবনে সুখী হতে পারবে। আলটিমেটলি যদি এটা না হয়, তাহলে দেখবেন যে বিবাহিত জীবনে একটা নির্দিষ্ট সময় পর দেখা যাচ্ছে দুজনেরই মাঙ্গলিক আছে, কিন্তু সেই দুজনের মাঙ্গলিক থেকেও সেইগুলো কিন্তু প্রতিকার আপনি করেননি, মানে ভাবছেন হয়তো দুজনের মাঙ্গলিক আছে মানে আমার ক্ষেত্রে আর সমস্যা হবে না, কিন্তু তা না। কোনভাবে মাঙ্গলিক কোথায় কানেকশান পাচ্ছে, এবং তাছাড়াও তার লগ্নভাব কী আছে, যার সঙ্গে বিবাহ হবে সে কতটা জেদ আছে কি না, তার মধ্যে সহ্য শক্তি অর্থাৎ তার সহ্য করার মতো তার মধ্যে ক্যাপাসিটি আছে, যদি না থাকে তাহলে সেই জায়গাটাকে তাকে তৈরি করতে হবে। একটা জাতক বা জাতিকার দেখা যাচ্ছে সে উগ্র স্বভাব, তার মন মেজাজটা সবসময় উগ্রতার মধ্যে থাকে, রাগের মধ্যে থাকে, এবং যার সঙ্গে বিবাহ হলো সেও দেখা গেল সেই রকম হয়ে গেল। তাহলে আলটিমেটলি কি হলো, তার মধ্যে আলটিমেটলি তো দুজনের মধ্যেই মাথা গরম, সেখানে কিন্তু তিল থেকে তাল হয়ে যাবে, এবং একটা সময় গিয়ে তারা কিন্তু দুজন দু জায়গায় আলাদা হয়ে যাবে, এবং যেটাকে বলা হয় আমাদের বিভিন্ন আইনির ভাষায় ডিভোর্স জায়গা, বা সেখানে কিন্তু বিচ্ছেদের জায়গা তৈরি হবে। তাহলে সেগুলো কিন্তু তার প্রতিবিধান অবশ্যই আছে, শাস্ত্রীয় মতে প্রতিকার আছে, এবং বিভিন্ন রকমের স্টোনের মাধ্যমে হয়, এবং সেগুলো যেটা তার প্রয়োজন সেটা তাকে সেইভাবে ধারণ করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তার সঠিক গাইডলাইন দরকার। আমি এই যে বললাম গাইডলাইন, অর্থাৎ আপনি কোন সময়টা আপনার জন্য ভালো আছে, কোন সময়টা খারাপ, আপনি এই সময় যদি বেশি আপনি উত্তেজিত হয়ে যান, এই সময়টা যদি আপনার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা যাতে না আসে, সেই জায়গাগুলোকে আপনাকে আগের থেকে সতর্ক করে দিয়ে আপনাকে সঠিক পথ দেখানো, এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের সবথেকে প্রথম নিয়ম এবং প্রথম কাজ, এবং সেটাই আমরা কিন্তু সাধারণত করে থাকি। তাহলে একটি জটক বিচারের মাধ্যমে আমরা কি কি পেতে পারি, এবং জটক বিচার আমাদের বিবাহ জীবনকে কতটা সুখময় করতে পারে, শান্তিময় করতে পারে, সেই ব্যাপারে আপনাদের মধ্যে একটা আশা করছি ধারণা হয়েছে। কিন্তু এই যে আমরা দেখে থাকি যে অনেকে মনে করছেন যে আমি আমার ছেলের বা মেয়ের সাথে বিয়ে দেবো, তো জটক বিচারটা করিয়ে নিলাম, তো আমার সব কিছু হয়ে গেল। তো এই জায়গাটার থেকে আমাদের কতটা পরবর্তী সময়ের সমস্যা দেখা দিতে পারে? জটক বিচার তো আমরা সাধারণত যাদের মাঙ্গলিক আছে তাদেরকে অবশ্যই বলি যে জটক বিচার করে নেবেন, কেমন, এবং তার সঙ্গে দেয়া শুধুমাত্র মাঙ্গলিক থাকলেই কি জটক বিচার, না সবার জন্যই তো জটক বিচারটা দরকার? সাধারণত সবার জন্য হয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে তার বিবাহিত জীবনের কোনো সমস্যা নেই, দেখাই যায়, চার্ট দেখলেই বোঝা যায় তো এর বিবাহিত জীবনের সমস্যা নেই, বিবাহ যার সঙ্গে হবে সেও ভালো হবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তার বিবাহিত জীবনের সমস্যা আছে, শুধু মাঙ্গলিক থাকলেই তার বিবাহিত জীবনে সমস্যা আসবে কিন্তু তা না। বিবাহিত জীবনে দেখা যাচ্ছে যে দুটো জিনিস, একটা সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি, অর্থাৎ আপনার দাম্পত্য সুখটা কতটা আপনি আপনার বিবাহের পরে পাবেন, এই একটা জায়গা, এবং তারপরে হচ্ছে আপনি যার সঙ্গে অর্থাৎ এই লাইফ পার্টনার আপনি যাকে চুজ করছেন সে আপনার জীবনে কতটা সাপোর্ট করবে এটা দেখতে হয়, এবং এর সঙ্গে সঙ্গে পরবর্তী জেনারেশনের জায়গাও দেখতে হয়। অর্থাৎ একটা জাতক জাতিকা বিবাহ করলো এবং সেক্ষেত্রে তার পরবর্তী জেনারেশনের জায়গাটা সেখানে ঠিক আছে কিনা, সেটা কোনো রকম সন্তান অর্থাৎ সন্তান ধারণের জায়গাটা সেটাও ঠিক আছে কিনা, এগুলোও দেখতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে হয় যে একটা জাতক জাতিকার বিবাহ করছে মানে এই সুখ স্বাচ্ছন্দ্য সব আছে, অর্থ নেই, সেই ক্ষেত্রে কিন্তু সুখটা বেশি দিন বিরাজ করবে না আপনার ঘরে, সেক্ষেত্রে কিন্তু অর্থের জায়গাটাও দরকার। অর্থাৎ অর্থের জায়গা দ্বিতীয় ভাব সেটা কতটা স্ট্রং আছে, আগামী দিনে কতটা থাকবে, কোনো রকমের ডিস্টার্ব জায়গা আসবে কিনা, কেরিয়ারে দেখা গেলো হঠাৎ করে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে বিবাহ হচ্ছে, বিবাহ হওয়ার পরেই হঠাৎ করে সেই বাড়িতে কেউ মারা গেল, হঠাৎ করে দেখা গেলো তার কর্ম অর্থাৎ যার সঙ্গে বিবাহ হলো সে দেখা গেলো সেই জাতকের
কি হলো না, কর্ম ডিমোশন হয়ে গেল বা কর্মটা নেই, চলে গেল। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু সেই কানেকশান, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে দুজনের চার্টের কম্বিনেশন যখন ভালো জায়গা তৈরি হয়ে যায়, তাহলে একজন আরেকজনকে যখন সাপোর্ট পায়, আর একটা চার্টের যখন সাপোর্ট পেয়ে যায়, তাহলে তার জীবনে উন্নতি হয়। দেখবেন যে অনেকের ক্ষেত্রে এগুলো হয় বা হয়েছেও, অর্থাৎ বিবাহের পরে অনেকের উন্নতি হয়েছে, আবার কারো কারো ক্ষেত্রে দেখবেন বিবাহের পরে অবনতি হয়ে গেছে। তাহলে এইগুলো কি করে হয়? এইগুলো কিন্তু চার্টের কানেকশান। এবং যদি কোনো রকমের ডিস্টার্ব জায়গা থাকে, আমি বারবার বলি যে এই মাঙ্গলিক আছে বলে দ্বিবিবাহের যোগ হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে, এটা কিন্তু সব সময় হয় না। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে বৃহস্পতি আমাদের সবথেকে শুভ গ্রহ, বৃহস্পতির অবস্থানও যদি সঠিক জায়গায় না হয়, তাহলেও কিন্তু দেখবেন যে তার দ্বিতীয় বিবাহের যোগ হয়ে গেল। বা বিবাহ করলেন, বিবাহ করে আপনি হয়তো কিছুদিন সংসার করলেন, 1 মাস 2 মাস, তারপরে হঠাৎ করে সে তার নিজের বাড়িতে চলে গেল বা দুজনের সেপারেশন হয়ে গেল। অর্থাৎ এখানে কিন্তু বলবো যে এই বেড সেপারেশন হয়ে যাওয়া, এটাও কিন্তু বৃহস্পতি অনেক সময় দায়ী। এবং সেই বৃহস্পতি শুভ গ্রহ থাকা মানেই যে আপনার ক্ষেত্রে ভালো, সপ্তমে বৃহস্পতি বা আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পঞ্চমে বৃহস্পতি আপনার জীবনে খুব উন্নতির দিকে নিয়ে যাবে না, সেক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে কিছু জায়গা ভালো দেবে, কিছু জায়গা খারাপ দেবে। এবং সেক্ষেত্রে সপ্তমে বৃহস্পতি থাকলে আপনার বিবাহিত জীবনে এই সমস্যাগুলো তৈরি হবে। এবং সপ্তমে বৃহস্পতি থাকলে আপনার দাম্পত্য জীবনের যেটা হচ্ছে যে সুখ, সেটা কিন্তু আপনি পাবেন না। এখানে বেড সেপারেশনের জায়গা বা কর্মসূত্রে দেখা যাচ্ছে যে সেই জাতক জাতিকা দুজন দু জায়গায় থাকে, এইরকম কানেকশানও কিন্তু তৈরি হয়ে যায়। আর অষ্টমে মঙ্গল, এক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, যেটা আপনার জীবনে সমস্যার জায়গা তৈরি করে দেয়। এবং এছাড়াও আরও তো বিবাহিত জীবনে আরও সমস্যা তৈরি আছে, যেটা দেখবেন যে তৃতীয় ব্যক্তি অর্থাৎ অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারে কিনা। একটা জাতক বা জাতিকার চার্ট দেখা হচ্ছে, সেই চার্টের দেখা যাচ্ছে যে কিছু কানেকশান আছে, বিবাহের পরেও তার অন্য তৃতীয় ব্যক্তি বা অবৈধ কোনো সম্পর্কে সে জড়িয়ে যেতে পারে, সেই রকম কানেকশান হয়ে আছে। তাহলে সেক্ষেত্রেও তার প্রতিবিধান করতে হবে আপনাকে অবশ্যই। যে দুটো চার্টের মানে দুজনের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এমন চার্টের কন্ডিশন হয়ে আছে, সে দুজনেই দেখা যাচ্ছে যে কর্মের মধ্যে যুক্ত হয়ে আছে, তার কেরিয়ার লাইফ ভালো আছে, কিন্তু বিবাহিত জীবনে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আছে। বা দেখা যাচ্ছে দুজনের চার্টের মধ্যে এমন একটা যোগ হয়ে আছে, দুজনের মধ্যেই অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার প্রতিবিধান করতে হবে, কারণ যার সঙ্গে বিবাহ দেওয়া হচ্ছে সামাজিক মতে, তাহলে আমরা সেটাই চাইবো যে সামাজিক মতে যার সঙ্গে বিবাহ হলো, সেক্ষেত্রে তার দাম্পত্যের বা তার ক্ষেত্রে জীবনে সুখ স্বাচ্ছন্দ্য থাকুক। এবং এখানে দুটো পরিবার যুক্ত হয়ে আছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। কারণ দুটো পরিবারের এখানে মেলবন্ধন, অর্থাৎ এখানে একটা পরিবার আর একটা পরিবারকে তার সন্তানকে দিচ্ছে, এবং সেখানে তারা স্থায়ীভাবে একটা সম্পর্কে লিপ্ত হচ্ছে, এবং সেই সম্পর্কটা যাতে চিরস্থায়ী হয়। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখবেন যে আমাদের 100% কিন্তু স্বয়ং ঈশ্বর দিয়ে পাঠায় না, প্রত্যেকের চার্টে কিছু না কিছু ডিস্টার্ব আছে। দেখবেন যে সেই জন্য আমরা অনেক সময় বলি যে অর্থ থাকলেই আপনার মধ্যে যে সুখ বিরাজ করবে, সেটা না, সুখটা কিন্তু অন্য জিনিস। সুতরাং অর্থ থাকলেই যে আপনার মধ্যে সুখ আসবে, সেটা কিন্তু সব সময় আসে না। এবং এই জায়গায় কিন্তু ঈশ্বর সঠিকভাবে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ তার জীবনে, তার লাইফে কিন্তু দিয়ে দেয়। এবং যার জন্য আমরা স্বয়ং ঈশ্বরকে আমরা শরণাপন্ন হই যে আমার এই জায়গাটা ঘাটতি আছে, আমার এই সমস্যাটা আছে, স্বয়ং ঈশ্বর তুমি আমাকে যেভাবে হোক এই জায়গাটা, আমরা তার কাছে প্রার্থনা করি। অর্থাৎ এই যে প্রার্থনা, নয়তো কি হয় দেখবেন যে কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু মানুষ আছে, দেখবেন যে হঠাৎ করে অর্থের জায়গাটা যখন বেড়ে যায়, তখন তার মধ্যে একটা দাম্ভকতা বা আপনার তার মধ্যে একটা অহংকারের জায়গা তৈরি হয়ে যায়। এবং সেই অহংকারের জেদে সে কিন্তু অনেক সময় দেখবেন যে মানুষকে মানুষ বলে মনে করে না। তাহলে এই জায়গাগুলোও কিন্তু তৈরি হয়, এবং তার কারণে কিন্তু জীবনে হঠাৎ করে তার মধ্যেও কিন্তু দুর্দশা নেমে আসে, পতন নেমে আসে। আমরা সেই জন্য বলি যে অহংকার মূলে কিন্তু পতন, অর্থাৎ পতনের মূলে কিন্তু অহংকার। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু সেটা কিন্তু স্বয়ং ঈশ্বর দিয়ে থাকে, এবং আমরা সেই জন্য ঈশ্বরকে শরণাপন্ন হই যাতে আমাদের জীবনে সেই জায়গাগুলো না আসে। তাহলে আলটিমেটলি
এখানে যে বিবাহ নিয়ে যে আলোচনাগুলো আমরা করছি, সেই বিবাহিত জীবনে এটাও কিন্তু সময় সময় দেখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে, বা স্বামী স্ত্রী ছাড়াও তাদের যে পারিবারিক যে জায়গাগুলো বা দুটো পরিবারের যে মেলবন্ধন, সেখানেও কিন্তু সময় সময় এই জায়গাগুলো তৈরি হয়ে যায়। তাহলে সেটাও কিন্তু তার জাতক বা জাতিকার চার্টে আছে কিনা দেখতে হয়। কারণ কোনো কোনো ক্ষেত্রে জাতক বা জাতিকার চার্টে যদি লগ্নভাব কোনোভাবে পীড়িত হয়ে যায়, বা লগ্নভাবে দেখা যাচ্ছে মঙ্গল কানেকশন পেয়ে গেল, তাহলে সেই জাতক জাতিকার কিন্তু জীবনে সে যেটা মনে করবে সেটাই, অর্থাৎ আমি এটা চাই মানে এটাই চাই, এটাই আমাকে দিতে হবে, এছাড়া আমি আর অন্য কিছু চাই না। এই যে ব্যাপারটা তার মধ্যে, সে কিন্তু কাউকে কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না। হঠাৎ করে মাথা গরম জেদ প্রবণতা তার জীবনে কিন্তু সুখের জায়গা থেকে দুঃখের জায়গায় নিয়ে যায়। তাহলে এগুলো কিন্তু তার প্রতিকার। আমি কিন্তু বারবার বলি যে এই যে 12টা অর্থাৎ 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, কিন্তু আপনার ক্ষেত্রে কোন গ্রহটা আপনাদের জন্য শুভ, কারণ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল অর্থাৎ চার্টের ক্ষেত্রে কিন্তু সবার ক্ষেত্রে আলাদা আলাদা হয়, এবং এই আলাদা আলাদা হয় বলেই কিন্তু একটা মানুষের অর্থাৎ আমাদের মানুষের মধ্যে রক্ত মাংসের মানুষ আমরা, কিন্তু তার চলাফেরা তার লাইফস্টাইল সবটা আলাদা হয়। কারণ এই গ্রহ নক্ষত্রর অবস্থানটা এক একজনের ক্ষেত্রে এক রকমের হয়, এবং সেই কারণেই এই গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে যদি আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে শুভ গ্রহটা আপনার শনি গ্রহটাই আপনার জন্য শুভ। শনি আপনার ক্ষেত্রে উন্নতির দিকে নিয়ে যেতে পারে, শনি আপনার জীবনে প্রতিষ্ঠার জায়গায় নিয়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে কারোর ক্ষেত্রে মঙ্গলটা তার জীবনে প্রতিষ্ঠা দিতে পারে, মঙ্গল গ্রহটা তার বিবাহিত জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি আনতে পারে। আবার কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি গ্রহটা তার জীবনে তার বিবাহিত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি আনতে পারে। কিন্তু সেটা জানতে হবে যে তার গ্রহ নক্ষত্রের কানেকশান। 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়া গ্রহ, এরা কিন্তু আমাদের জীবনকে পরিচালনা করে। কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি রাহু খুব ডিস্টার্ব, রাহু খুব খারাপ, কিন্তু রাহু গ্রহ দেখা যাচ্ছে এমন কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জাতক জাতিকার জীবনে তার এমন নির্দিষ্ট যে ডিগ্রি পেয়ে গেছে, সেক্ষেত্রে সেই রাহুই তাকে ভালো জায়গায় প্রতিষ্ঠা করে দিচ্ছে, এবং রাহু তার জীবনের সুখ স্বাচ্ছন্দ্যর জায়গাগুলো নিয়ে আসতে পারে। কিন্তু আপনাকে জানতে হবে যে কোন গ্রহটা আপনার জন্য ভালো, কোন গ্রহটা আপনাকে ক্ষতি করছে, এবং সেই ক্ষতি যে গ্রহটা করছে এবং কি জন্য কোন জায়গায় ক্ষতি করতে পারে, এবং সঠিকভাবে তার প্রতিবিধান যদি করেন, তাহলে কিন্তু আপনার জায়গা থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবেন। শুধু আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুজনের মধ্যে বিবাহ হলো মানে দুটো পরিবারের একটা মিল হলো, কিন্তু সেই মিলটা কতদিন থাকবে। দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে অনেকেই আসে, দেখবেন যে তারা 5 বছর বা 3 বছর 4 বছর 7 বছর তাদের মধ্যে অনেক সময় তাদের মিল আছে, অর্থাৎ তারা প্রেমিক প্রেমিকা হিসাবে 5 বছর 7 বছর সময় কাটিয়েছে। তার মানে তারা নিজেকে দুজনকে ভালোভাবে চিনেছে, কিন্তু আলটিমেটলি বিবাহ হয়ে গেল, তারপরে 1-2 মাস পরেই দেখা যাচ্ছে ডিভোর্সের জায়গা বা তাদের মধ্যে মনিমনাদ হচ্ছে না, মিল আসছে না। কেন হয় এগুলো? কিন্তু এই পঞ্চম ভাব ভালো আছে মানে আপনার প্রেমের জায়গাটা ভালো আছে, কিন্তু সপ্তম ভাব আপনার লাইফ পার্টনার, সে আপনাকে কতটা সাপোর্ট করতে পারে, যখনই আপনি তার সঙ্গে বিবাহ করবেন, বিবাহে আবদ্ধ হবে, তখনই কিন্তু সেই জায়গাটা ডিপেন্ড করবে সপ্তম ভাবের ওপর। দেখা যায় সপ্তম জায়গাটা ডিস্টার্ব হচ্ছে, সে বা সপ্তম জায়গা ডিস্টার্বের কারণে বিবাহিত জীবনে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে, এবং একটা সময় দেখা যাচ্ছে সেটা আপনি প্রতিবিধান করলেন না, অথচ ভাবলেন যে না 36 পয়েন্টে মানে 35 পয়েন্ট মিলে গেল, মানে আপনার ক্ষেত্রে মিল আছে কিন্তু প্রতিকার করলেন না। আপনার যে রোগটা দিন 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 রোগটা ছড়াতে লাগলো। অর্থাৎ আপনি দেখবেন যে আমরা কোনো কোনো ক্ষেত্রে আমাদের রোগ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তারবাবু কিন্তু টেস্ট করে নির্দিষ্ট জায়গাটা ধরে, এবং ধরার পর যে নির্দিষ্ট যে প্রবলেমটা আসলো সেই প্রবলেমটা অনুযায়ী আপনাকে ট্রিটমেন্টের জন্য বলে। আপনি হয়তো কোনো কোনো ক্ষেত্রে সেই ট্রিটমেন্টটা করলেন না, আবার কেউ ক্ষেত্রে আপনারা ট্রিটমেন্টটা করলেন। এই যে করলেন না, দেখা যাচ্ছে প্রথম অবস্থায় 2 বছর 1 বছর আপনি ভালো থাকলেন, 3 বছরের মাথায় হঠাৎ করে সেই জায়গাটা আপনার এমন একটা পরিস্থিতি তৈরি হলো, বিরাট বড় আকার ধারণ করলো, এবং সেটার জন্য আপনাকে অনেক সমস্যা, শারীরিক একটা বড় সমস্যার মধ্যে তৈরি হয়ে যায়। দেখবেন সাধারণত আমরা ক্যান্সার যে রোগটা পাই, সেটা প্রথম অবস্থায় ধরা পড়লে কিন্তু তার ট্রিটমেন্ট করে এবং সেটার থেকে কিওর হয়ে যায়।
কিন্তু সেটা যদি একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেখান থেকে কিন্তু কিওর হওয়া যায় না। তাহলে এক্ষেত্রেও কিন্তু তাই, যে আপনি আপনার রোগটা জানলেন, আপনার মাঙ্গলিক আছে বা আপনার বৈধব্য যোগ আছে বা আপনার সন্তানের ক্ষেত্রে সমস্যা আছে, সন্তান হতে সমস্যা আছে, বা দেখা যাচ্ছে যে আপনার কর্মজীবনে একটা জাতক বা জাতিকার সঙ্গে বিবাহ করলে আপনার কর্মজীবনে সমস্যা আসতে পারে, বা দুজনের মধ্যে মতের অমিল হতে পারে, দুজনের মধ্যে মাঙ্গলিক আছে, তার প্রতিকার প্রতিবিধান করলেন না, অথচ বিবাহটা করলেন কি না 36 পয়েন্টে মিলে গেল, মানে ম্যাচ করছে, কিন্তু পয়েন্টটা সেখানে থাকবে, প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন আছে, এবং সেটা করলেন না মানে আপনার পরে গিয়ে কিন্তু সেই সমস্যাটাই দেখা যাবে এবং একটা বড় রকমের সমস্যা তৈরি হবে, সেখান থেকে কিন্তু বেরোনো কিন্তু খুব ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। একদম। তাহলে বুঝতেই পারছেন যে জটক বিচারের ক্ষেত্রে আমরা কতদূর মানে কতটা পেতে পারি, এবং জটক বিচারের পরবর্তী যে জায়গাগুলো সেগুলোকে যদি আমরা মেনটেন করতে পারি তাহলেই কিন্তু একটা সুখী দাম্পত্য জীবন আমরা পেতে পারি। এই জায়গাটা অবশ্যই আপনারা একটু সচেতন হবেন এবং জটক বিচার করিয়ে নিশ্চিন্ত থাকবেন না। জটক বিচারের পরবর্তী যে করণীয় জায়গাগুলো আছে সেগুলোকে গুরুত্ব দিতে শিখুন, এবং সেগুলোকে যদি আপনারা ঠিক মতো মেনটেন করতে পারেন, আশা করছি একটা সুখী দাম্পত্য জীবন আপনারা পেতে পারেন। অতএব পুরো ব্যাপারটাই যেমন অনুষ্ঠানটিকে আপনাদের মন দিয়ে শুনতে হবে, এবং যেই জায়গাগুলো যে কথাগুলো বলছেন সেইগুলো কিন্তু আপনাদের মেনে চলতে হবে। তাহলেই কিন্তু এই যে অনুষ্ঠানগুলো আমরা করে থাকি সেই অনুষ্ঠানগুলোর কার্যকারিতাগুলো আমরা বুঝতে পারবো। আমরা মানে শুধু আমি নয়, আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের জীবনে প্রয়োগ করে এর যে পজিটিভ এফেক্ট সেটা কিন্তু আপনারা পেতে পারেন। যারা ডক্টর গৌতম শাস্ত্রীর সাথে দেখা করতে চাইছেন ফোন করুন, বুকিং নাম্বারে ফোন করে অ্যাডভান্স বুকিং করুন, এবং বিভিন্ন জায়গায় চেম্বার আছে সেই সমস্ত চেম্বারে এসে আপনারা কনসালটেশন নিন। দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইনে কনসালটেশন করুন। আর প্রত্যেকের জন্য বিশেষ বিশেষ উপহার থাকে। তো বেসিক লাইফ হরোস্কোপ আপনারা সারা বছর পেয়ে থাকেন, মানে সারা বছর ব্যাপী বেসিক লাইফ হরোস্কোপ আপনাদের উপহার স্বরূপ তুলে দেওয়া হয়। আর তাছাড়াও কিন্তু বিভিন্ন সময়ে আপনাদের জন্য অনেক অনেক উপহার থাকে। তো আজকের অনুষ্ঠানে আমরা জটক বিচার নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এই যে জটক বিচারের ক্ষেত্রে কতটা বোঝা সম্ভব যে একটি মেয়ের বিয়ের পরে তার শ্বশুরবাড়িতে যায়, এটাই আমাদের দেশের নিয়ম। তো এখানে বিয়ের পরবর্তী সময়ে সে শ্বশুরবাড়িতে এসে কতটা ভালো থাকবে, কেন এখনও কিন্তু আমরা যদিও মানে অনেকটাই প্রগতির যুগে রয়েছে, তবুও এখনও দেখা যায় যে শ্বশুর বাড়িতে এসে মেয়েরা অত্যাচারিত হচ্ছে, এবং সেখান থেকে কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, আবার কাউকে দেখা যাচ্ছে মানে পুড়িয়ে মারছে। এটা কিন্তু প্রতি বছর হাজার হাজার গৃহবধূ বা বধূদের কিন্তু এভাবে নানান অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বা তাদেরকে জোর করে মেরে ফেলা হচ্ছে, এরকম কেসও চলছে। এরকম তো পেপারে সাধারণত দেখাই যায়, সাধারণত এগুলো আমরা পেপার খুললেই সাধারণত দেখতে পাই। তাহলে এগুলো কিন্তু জন্মছকের কানেকশান। কারণ এখানে দেখুন যে একটা মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে, সেখানে কিন্তু তার মানে সাহায্য করার মতো তার সেই শ্বশুর বাড়ির লোকজনই আছে। তার সব সময় তার সুখ দুঃখ দেখার জন্য তার হাজবেন্ড রয়েছে, এবং তার শ্বশুরবাড়ি যারা রিলেটিভ থাকবে তারাই রয়েছে মেনলি। কিন্তু সেক্ষেত্রে তাদের যদি সহযোগিতা সেই জাতিকা বা সেই মেয়েটা না পায়, তাহলে দেখা যাচ্ছে যে দিন দিন তাদের মধ্যে একটা অশান্তি তৈরি হবে। অর্থাৎ সেই যে ভাবটা, সেই জাতিকার সেই ভাবটা হচ্ছে দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব কোনোভাবে যদি কারোর জীবনে পীড়িত থাকে বা কারোর চার্টে যদি পীড়িত থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, তাহলে সেই জাতক বা জাতিকা বা বিশেষ করে সেই জাতিকার শ্বশুরবাড়ির রিলেটিভরা তাকে কিন্তু সহ্য করতে পারবে না। সে দেখা যাচ্ছে একটা ভালো কাজও করছে, কিন্তু সেখানে খুদ ধরে তাকে একটা খারাপ জায়গা প্রমাণ করার জন্য কিন্তু উঠে পড়ে লাগে, এবং আস্তে 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 সেক্ষেত্রে তার সঙ্গে যদি সপ্তম ভাবটাও ডিস্টার্ব হয়ে যায় বা সপ্তম ভাবটাও যদি পীড়িত থাকে, তাহলে তার হাজব্যান্ড সেক্ষেত্রে কিন্তু সেই পরিবারের সঙ্গে সাথ দিয়ে দেয়। যদি সপ্তম ভাবটা খুব স্ট্রং জায়গা থাকে, তাহলে সেই জাতিকার সঙ্গে অর্থাৎ তার হাজব্যান্ড কিন্তু তাকে সাপোর্ট করার জন্য হয়তো তার সেই বাড়ির থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। তাহলে এই পর্যন্ত করতে পারে। কিন্তু এখানে কয়েকটা জায়গায় জানতে হয়, কারণ সেই জাতিকার যে বিবাহ হচ্ছে তার দ্বিতীয় ভাবটা যেমন ডিস্টার্ব জায়গা আছে, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র কোথায় কানেক্টেড হয়ে আছে, কারণ চন্দ্র আমাদের
মনকে ইন্ডিকেশন করে। তাহলে চন্দ্র দেখা যাচ্ছে যে কোনো এমন জায়গা, অর্থাৎ তার মধ্যে সেই প্রতিবাদ, সেই প্রতিবাদের জায়গাটা কতটা স্ট্রং একটা জাতিকার মধ্যে বা জাতকের মধ্যে। যে শ্বশুর বাড়ি যাচ্ছে সে আলাদা, বা সে তার সাপোর্ট করার মতো কেউ নেই, কিন্তু সেই জাতিকার একটা জায়গা আছে ভালো, না তার মনের জায়গাটা খুব স্ট্রং আছে, সে মানসিকভাবে কিন্তু সে যথেষ্ট কিন্তু ভালো জায়গা, অর্থাৎ স্ট্রং কানেকশান। সে কিন্তু যে কোনো পরিস্থিতি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে লগ্ন ভাব দেখতে হয়, কারণ লগ্ন কোন জায়গায় কানেক্টেড করছে, লগ্ন ভাবের অধিপতি কোথায় আছে, এবং সেই জন্যই এই ক্ষেত্রে এই সব জায়গাগুলো দেখতে হয়। কোনো ক্ষেত্রে দেখবেন যে এগুলো নেই, সমস্যা আছে, তাহলে সেগুলো তাকে সেইভাবে সঠিকভাবে প্রতিবিধান দিতে হয়। একটা মাঙ্গলিক আছে মানে তার মঙ্গলের অর্থাৎ রক্তমুখী প্রবাল বা রেড কোরাল ধারণ করিয়ে দেওয়া হলো, তার মানে তার মঙ্গলের দোষ কেটে গেল, এইভাবে কিন্তু হয় না। তার শাস্ত্রীয় মতে তার প্রতিকার করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সাপোর্ট দিতে হবে, কারণ মঙ্গল একমাত্র বৃহস্পতির কাছে গেলেই কিন্তু সে কিন্তু সুস্থতা বা ভালো থাকে। তাহলে সুস্থ অর্থাৎ সেই মঙ্গল হচ্ছে সেনাপতি, সেই সেনাপতি এবং দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ এখানে কিন্তু সেনাপতি এখানে কার্তিক এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু কার্তিকের কাছে, অর্থাৎ কার্তিক কিন্তু দেবগুরু বৃহস্পতির কাছে খুব শান্ত থাকে, সে শেখার জন্য যায়, তাকে যা বলে সে কিন্তু শোনে। তাহলে এখানে কোন গ্রহটাকে পাওয়ার দিলে পরে আপনার মঙ্গলের জায়গাটাকে ডিস্টার্ব জায়গার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, সেগুলো কিন্তু প্রতিকার যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে হবে এবং সেইভাবে তাকে গাইড করতে হবে, প্রতিকার দিতে হবে, তাহলে কিন্তু সেই জায়গার থেকে সে বেরিয়ে আসতে পারবে। না হলে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে গায়ে আঙুল লাগিয়ে দেওয়া বা তার অপবিত্র বা কোনো কারণে দেখা যাচ্ছে যে সুইসাইড প্রবণতা, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে মেরে ফেলা হয়েছে, এরকম কিন্তু আমরা সাধারণত এই টিভি স্ক্রিনে বলুন বা আপনাদের পেপারে বলুন এগুলো কিন্তু দেখতেই থাকবো। সেগুলো সঠিক প্রতিবিধান করতে হবে এবং গাইডলাইন, আমি বারবার বলি একটা জিনিস যে আপনাকে গাইডলাইনটা মেন প্রয়োজন, সঠিক গাইডলাইনটা ভীষণ প্রয়োজন একদম। এবং তাই গাইডলাইন নিতে হবে, মানে গাইডলাইনটা আপনাদের পেতে হলে ডক্টর গৌতম শাস্ত্রীর সাথে একদম উপযুক্ত সময়ে, মানে সময় থাকতেই যোগাযোগ করতে হবে। ধরুন আপনার ছেলের বা মেয়ের বিবাহের জায়গা রয়েছে, তো আপনি বিবাহের আগে এসে যোগাযোগ করবেন, বিবাহ পরবর্তী সময় যখন দেখছেন যে প্রচুর গণ্ডগোল হচ্ছে তখন এসে যোগাযোগ করলে কিন্তু সেই বিবাহের পূর্বে আপনি যতটা সুবিধা পেতেন ততটা করা কখনোই সম্ভব নয়। তো এক্ষেত্রে আমাদের সময়ের গুরুত্ব দেওয়াও কিন্তু ভীষণভাবে দরকার রয়েছে। আচ্ছা, এই যে জটক বিচারের ক্ষেত্রে ধরুন কোনো কারণে পাত্রপাত্রীর বিয়ের আগে জটক বিচার করা হয়নি, তো যদি বিবাহ পরবর্তী সময়ে তাদের ওই জটক বিচার করে কি কোনো কিছু হতে পারে, মানে কোনো লাভ হতে পারে? পরবর্তী টাইমে জটক বিচার তো অবশ্যই দেখতে হয়, কারণ দেখা যাচ্ছে যে পাত্রপাত্রীর জটক বিচার করা হয়নি, বিবাহিত জীবনে সমস্যা তৈরি হয়ে গেছে, এমন একটা সমস্যা তৈরি হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ডিভোর্সের জায়গা পৌঁছে যাবে, এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তাহলে সেই জাতক জাতিকা কিন্তু সেক্ষেত্রে ওই দুটো চার্টের কম্বিনেশন কি আছে দেখতে হয়, দেখে তারপরে তাকে সঠিক প্রতিকার দিলেও কিন্তু ওই জায়গাটা আবার ম্যাচ করে যাবে। কিন্তু দেখতে হবে যে কি পরিস্থিতি কোন জায়গায় আছে, অর্থাৎ এই যে বললাম যে একটা দুরারোগ্য রোগের মধ্যে আপনি আক্রান্ত হয়েছেন, কিন্তু রোগের স্টেজটা কোন জায়গায় আছে সেটা দেখে তারপরে তাকে যদি সঠিক প্রতিকার দেওয়া যায় তাহলেই বেরিয়ে আসতে পারবেন। দেখবেন যে কোনো ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ভীষণভাবে ঝগড়া অশান্তি হয়, আবার দেখা যাচ্ছে যে একদিন থাকলো পরের দিন কিন্তু মিল হয়ে গেল, বা দূর থেকে দুজনের মধ্যে একটা ডিটাচমেন্ট জায়গা তৈরি হলো, কিন্তু সামনাসামনি আসলেন দেখবেন যে মিল হয়ে গেল। এইগুলো কিন্তু চার্টের কম্বিনেশন, এটা কিন্তু জটক বিচারের মধ্যে ওই 36 পয়েন্টে পাবেন না, আপনি পাবেন না শুধু মাঙ্গলিক দোষ আছে বা আপনার শনির 7.5 চলছে বা আপনার দেখা যাচ্ছে কালসর্প দোষ, এর মধ্যে কিন্তু পাবেন না। এটা হচ্ছে টোটালটা চার্টের কম্বিনেশন এবং গ্রহ নক্ষত্রের কানেকশান, কত ডিগ্রিতে কোন গ্রহটা আছে, কোন জায়গাটা নক্ষত্র কোন গ্রহের সঙ্গে কানেকশান করছে, এই ক্ষেত্রে সেই জায়গাটা কি আছে, সেই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে দেখবেন যে তাদের বিবাহিত জীবনে হয়তো ঝগড়া অশান্তি হচ্ছে, কিন্তু অনেক বছর পর্যন্ত কিন্তু তারা একই জায়গায় থেকে গেল। তাহলে এই সমস্যাগুলো বা এই জায়গাগুলোও কিন্তু দেখতে হয়। শুধু জটক বিচারে বারবার বলি যে মাঙ্গলিক দোষ আছে, মানে মাঙ্গলিক দুজনের মাঙ্গলিক
হ্যাঁ, তার জন্য মঙ্গলের সঙ্গে মঙ্গল খণ্ডন হয়ে গেল, এটা কিন্তু কোনোভাবে হবে না। কারণ তার জন্য প্রতিকার প্রতিবিধান করার পর বিবাহ দেবেন যদি জেনে থাকেন। আর যদি না জেনে থাকেন, বিবাহের পরে দেখা যাচ্ছে অশান্তি হচ্ছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই সঠিকভাবে তার রেমিডিয়াল প্রসিডিওরে যেতে হবে, এবং তার ক্ষেত্রে সেই রেমেডি করে আবার সেক্ষেত্রে দুজনের মধ্যে মিল আনা যায় এবং সম্ভব। আচ্ছা, আরও কিছু কিছু জায়গায় দেখা যায় যে বিবাহ হলো, বিবাহের পরবর্তী সময় একজন মানে প্রচণ্ডভাবে সে তার কেরিয়ারের উন্নতি করলো বা ব্যবসাতে রয়েছে, ব্যবসার উন্নতি হলো। আবার এমনও দেখা যায় যে বিয়ের পরে তার অবনতি হচ্ছে। তো এইগুলো মানে কাকতালীয় ব্যাপার না, এটা সত্যিকারের কোনো আমাদের গ্রহদের ভূমিকা রয়েছে এই ব্যাপারে? না, এই ক্ষেত্রে কিন্তু এটা হয়, কারণ দেখতে হয় এই যে অষ্টম মাঙ্গলিক বললাম, অর্থাৎ অষ্টম মাঙ্গলিক একটা জাতক বা জাতিকার অষ্টম মাঙ্গলিক আছে, সেক্ষেত্রে জাতকেরও থাকতে পারে বা জাতিকার থাকতে পারে। তাহলে অষ্টম মাঙ্গলিক যখনই হয়, তার মানে তার লগ্নের সাপেক্ষে অষ্টমে মঙ্গলটা অবস্থান করছে বা চন্দ্রের সাপেক্ষে অষ্টমে মঙ্গলটা অবস্থান করছে। তাহলে সেই অষ্টম মাঙ্গলিক মানে যখন যার সঙ্গে বিবাহ হলো, একটা জাতিকার সঙ্গে যখন বিবাহ হলো, তাহলে সেই জাতিকার ক্ষেত্রে, কারণ মঙ্গল কিন্তু তার যে দৃষ্টি থাকে, তাহলে মঙ্গলের দৃষ্টি হচ্ছে প্রথম সে চতুর্থ দৃষ্টি দেবে, সপ্তম দৃষ্টি দেবে এবং অষ্টম দৃষ্টি দেবে, এই তিনটে দৃষ্টি থাকে মঙ্গলের। তাহলে সেই যে কানেকশানগুলো পাচ্ছে, তাহলে অষ্টমে একটা জাতকের মঙ্গল যদি কানেক্ট হয়, তাহলে সেই জাতক বা জাতিকার কানেক্ট হচ্ছে একাদশে মঙ্গলের দৃষ্টি থাকবে, এবং একাদশের পরে হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ তার ক্ষেত্রে দ্বিতীয়ের দৃষ্টি থাকবে। এই যে দ্বিতীয় অষ্টম, তাহলে অষ্টমটা হচ্ছে আমাদের যে ক্যালকুলেশনের যে পার্টটা, সেখানে হচ্ছে দম্পতিদের মধ্যে সুখের জায়গা, অর্থাৎ সেক্সুয়াল জায়গাগুলোকে ইন্ডিকেশন করে। তাহলে সেই জায়গাটা যদি মঙ্গলের অবস্থান থাকে, তাহলে সেক্ষেত্রে সেক্সুয়াল জায়গার থেকে সেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু ডিটাচমেন্টের জায়গা রয়েছে। এরপরে হচ্ছে এই অষ্টমের যে দৃষ্টি থাকবে, দ্বিতীয় দৃষ্টি থাকবে, অর্থাৎ দ্বিতীয় দৃষ্টি মানে তার ক্ষেত্রে তার আর্থিক জায়গাটা ডিস্টার্ব জায়গা থাকবে, আর্থিক জায়গা অকারণে কিন্তু সমস্যা তৈরি হবে। এবং তার সঙ্গে সঙ্গে একাদশে দৃষ্টি, অর্থাৎ একাদশ থেকে সাকসেস দেয়, তাহলে সেই সাকসেসের জায়গা আপনার উন্নতি, সেই সাকসেসটা পাবেন না। তাহলে এটার পুরোটা এফেক্ট দুজনের মধ্যে, যদি কারোর ক্ষেত্রে দেখবেন যে দুজনেরই মাঙ্গলিক হয়ে গেল, আবার কারোর ক্ষেত্রে মাঙ্গলিক একজনের হলো আর একজনের হলো না, তাহলে যার মধ্যে থাকলো না তার নেগেটিভ এফেক্টটা অন্যের মধ্যে চলে যাবে। অর্থাৎ যার মাঙ্গলিক দেখাচ্ছে অষ্টম মাঙ্গলিক আছে, আর যার মাঙ্গলিক নেই তার সঙ্গে বিবাহ হলো, তাহলে এই নেগেটিভ এফেক্টটা ওর মধ্যেই চলে যাবে। এবং তার কারণে কি হবে, সেই জাতিকার বা জাতকের অষ্টম মাঙ্গলিক আছে, জাতিকার নেই, কোনো মাঙ্গলিক দোষই নেই, তাহলে সেক্ষেত্রে সেই জাতিকার মধ্যে দেখবেন যে তার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে, তার কেরিয়ার রিলেটেড কোনো প্রবলেম চলে আসতে পারে, তার আর্থিক জায়গাটা ডিস্টার্ব হয়ে যেতে পারে। তাহলে এই জায়গাগুলো রয়েছে। আর যদি দুজনেরই মঙ্গল থাকে, দেখা যাচ্ছে তার ক্ষেত্রে অন্য মঙ্গল আর এই জাতিকার অষ্টম মাঙ্গলিক, তাহলে কি হবে, তার মধ্যে ডিটাচমেন্ট জায়গাটা থাকবে। কারণ অষ্টম মঙ্গল সবসময় মানে হঠকারী সিদ্ধান্ত নিয়ে নেয়। এই অষ্টম মঙ্গল আমি যেটা বললাম দাম্পত্য সুখের জায়গাটাকে ডিস্টার্ব করে, এই দাম্পত্য সুখের জায়গায় যখনই ডিস্টার্ব হবে, তখন কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হবে এবং একটা সময় গিয়ে বিচ্ছেদের জায়গা তৈরি হয়ে যাবে। তাহলে বিবাহের ক্ষেত্রে সমস্ত কিছুই কিন্তু আমাদের জ্যোতিষ শাস্ত্রের মধ্যে মানে বিবাহের পরবর্তী সময় বা বিবাহের সময়ে কি কোথা থেকে আমাদের সমস্যা হতে পারে এবং কিভাবে আমরা সমাধান করব, সমস্ত কিছুই কিন্তু উল্লেখ রয়েছে জ্যোতিষশাস্ত্রে। তাই বিবাহ হওয়ার আগে একদম পুঙ্খানুপুঙ্খভাবে যদি কোনো অ্যাস্ট্রোলজারের কনসালটেন্সি নেওয়া যায়, তাহলে পুরো জীবনটা সম্বন্ধেই কিন্তু একটা পরিপূর্ণ চিত্র আপনারা দেখে নিতে পারেন। তাই সবচেয়ে ভালো, সবচেয়ে শ্রেয় হচ্ছে আপনারা বিবাহের পূর্বে এসে একটু বেশি সময় হাতে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করুন এবং একটি সুখী দাম্পত্য জীবন আপনারা যাপন করুন। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকবেন। ডক্টর গৌতম শাস্ত্রী আপনার পারিবারিক বন্ধু, আপনার একমাত্র আশা ও ভরসার স্থান।
তার জ্যোতিষ বিচার ও তন্ত্রের প্রতিকারে আপনিই হবেন সফলতম ব্যক্তি। আগামী 29শে মে ফলহারিণী অমাবস্যা তিথিতে নিজ গৃহ মন্দিরে মাতৃ আরাধনা ও যজ্ঞানুষ্ঠানের আয়োজন করছেন। আগ্রহীরা সত্বর যোগাযোগ করুন।